নমস্কার। আজ 15/10/2025 দীর্ঘ 10 বছর পরে আবার আপার প্রাইমারি হতে চলেছে। সম্ভবত এই 1-1.5 মাসের মধ্যেই আপার প্রাইমারি নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো আমার চ্যানেলের নাম আপনারা অলরেডি জানেন, বেঙ্গল কেরিয়ার একাডেমি। আমার এই চ্যানেলে আপনারা আপার প্রাইমারির $60 মার্ক কমপ্লিট করতে পারবেন। 60 মার্কের মধ্যে যা আছে ম্যাথ 30 মার্ক আর সায়েন্সও হচ্ছে 30 মার্ক। এই 60 মার্কের মধ্যে আমি আপনাদের সবগুলোই কভার করে দেবো। ম্যাথের যা যা সিলেবাসে আছে সব কভার করে দেবো। আর সায়েন্সের দুটো পার্ট থাকবে, আপনারা জানেন, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স। এই দুটো পার্টও কভার করে দেওয়া হবে। এক কথায় 60 মার্ক আমি কভার করে দেবো, আপনারা নিশ্চিন্তে থাকেন। আর এটা সম্পূর্ণ ফ্রিতে, কোনো চার্জ নেই, কোনো কিছু নেই, সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে আপনারা দেখতে পাবেন। তার জন্য কাইন্ডলি আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে শুধুমাত্র সাবস্ক্রাইব করবেন এবং পারলে কমেন্টও করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আপনারা বিশ্বাস করুন, আমি ভালো মতোই আপনাদের ক্লাসগুলো করাবো, দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আজকে সম্ভবত 2026 সালের আগে পরীক্ষা হচ্ছে না, 2026 সালে আপনাদের আপার প্রাইমারি পরীক্ষা হবে। আর পশ্চিমবঙ্গের ইতিহাসে একবারই আপার প্রাইমারি পরীক্ষা হয়েছে, সেটা হচ্ছে 2016 সাল। আর এটা 2026 সালে আপনাদের যদি হয়, তাহলে 10 বছর পরে আবার আপনারা আপার প্রাইমারি পরীক্ষা হচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে খুব ভালোভাবে তৈরি থাকতে হবে, ঠিক আছে? তার জন্য এই পড়াশোনা শুরু করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে কি 2016 সালে যে ম্যাথ আর সায়েন্সের যে 60 মার্কের কোশ্চেনটা এসেছিল সেটা নিয়ে আজকে ভালোভাবে আলোচনা করব। এই আলোচনাটা আজকে একটু ভালো মতো দেখে নিন আপনারা। তারপরে ধাপে ধাপে আমি আমার ইউটিউব চ্যানেলে এক এক করে সব ভিডিওগুলো দিতে থাকবো। তো প্রথমে এই যে কোশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আপার প্রাইমারি 2016 সালের কোশ্চেন। 2015 সালে এই কারণে লেখা আছে কারণ নোটিফিকেশনটা 2015 সালে বের হয়েছিল, তাই পরীক্ষাটা হয়েছিল 2016 সালে। এই পরীক্ষাতে এই যে দেখুন, ম্যাথ আপনাদের মোট পরীক্ষাটাতে মোট নাম্বার থাকবে 150 মার্ক, সময় থাকবে 2.5 ঘন্টা। 150 মার্কের মধ্যে 30 মার্ক থাকবে শিশু মনস্তত্ত্ব। তারপরে গিয়ে ভাষাতে আপনারা পেয়ে যাবেন, ভাষার মধ্যে পেয়ে যাবেন বাংলা এবং ইংরেজি। তো শিশু মনস্তত্ত্ব থাকছে আপনার 30 মার্ক, বাংলা ইংরেজি থাকছে আপনার 30 করে 60 মার্ক, মোট 90 মার্ক। এবং ম্যাথ এবং সায়েন্সে থাকছে গিয়ে আপনার 60 মার্ক বা 60 মার্ক। শিশু মনস্তত্ত্ব বিদ্যাতে 30 মার্ক। আর ভাষা থাকছে আপনার দুটো ভাষা, একটা বাংলা এবং ইংরেজি। সাধারণত পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বাংলা এবং ইংরেজি দুটো নেবে, সেক্ষেত্রে ইংরেজিটা চয়েস করতে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে
বাংলা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ চয়েস করতে হবে, ওটা ওখানে অপশন থাকবে। আর বাইরের রাজ্যের যদি কেউ থাকে সেক্ষেত্রে হিন্দি, নেপালি এই ভাষাগুলো নিতে পারে। যাই হোক, আমি যেহেতু পশ্চিমবঙ্গবাসীদের জন্য বলছি, তাই বাংলা এবং ইংরেজি এই দুটো ল্যাঙ্গুয়েজ ভাষায় আপনার থাকবে 30 মার্ক, আর 30 মার্ক 60 মার্ক। তাহলে এদিকে হয়ে গেল মোট 90 নাম্বার, এদিকে হচ্ছে মোট 90 নাম্বার। এবং আর সায়েন্স, অঙ্ক এবং বিজ্ঞান এই দুটো পার্ট মিলে আপনার থাকবে গিয়ে 60 নাম্বার বা 60 নাম্বার, যেটা ছিল আর কি 2016 সালেও। আর কেউ যদি আর্টসে থাকে তাহলে তার সমাজবিদ্যা মানে সোশ্যাল স্টাডিজ থেকে থাকবে 60 মার্ক। সায়েন্সের ক্ষেত্রে সেটা ম্যাথ এবং সায়েন্স, সায়েন্সের ক্ষেত্রে ম্যাথ এবং সায়েন্স। আমি আপনাদের ম্যাথ এবং সায়েন্স এই পার্টটা পড়াবো, শুধু এই পার্টটাই পড়াবো আমার ইউটিউব চ্যানেলে, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পড়তে পারবেন। তো যাই হোক, আমরা আজকে এই ম্যাথ এবং সায়েন্সের যে পার্টটা আছে, এই পার্টটা আছে আপনার দেখুন 57 পৃষ্ঠা, এই যে দেখুন 57 পৃষ্ঠা থেকে 67 পৃষ্ঠা পর্যন্ত আছে। তো এই 10টা পৃষ্ঠা, এই 11টা পৃষ্ঠায় যে আছে সেই পড়াগুলো আমরা আজকে ভালো মতো অ্যানালাইসিস করবো, ঠিক আছে? প্রথমে 51 বইয়ে একটা অঙ্কের প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে একটি পঞ্চভুজের 4টি কোণ হলে, কি কি 4টি কোণ? 73 ডিগ্রি, 97 ডিগ্রি, 194 ডিগ্রি আর 138 ডিগ্রি। একটা পঞ্চভুজ আছে, সেই পঞ্চভুজের মোট কোণ সংখ্যা হলো গিয়ে 5টি। যেহেতু পঞ্চভুজের 5টি কোণ হয়, মোট কোণ সংখ্যা হলো 5টি। 5টির মধ্যে 4টি কোণ বলে দিয়েছে, তাহলে অপর কোণটা আপনাকে বের করতে হবে। কিভাবে অপর কোণটা বের করবো? তাহলে একটু ভালো মতো দেখবেন। অপর কোণটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের যদি অন্তঃস্থ কোণগুলির যে সমষ্টি, সেই সমষ্টি হয় n - 2 ইন্টু 180 ডিগ্রি। এইবার যেহেতু পঞ্চভুজ তাই n = 5 হবে, তাহলে n এর জায়গায় আমরা কত বসাবো? 5। তাহলে n এর মান যদি 5 হয়, 5 - 2 ইন্টু 180 ডিগ্রি, তাহলে 3 ইন্টু 180 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? 540 ডিগ্রি। অর্থাৎ অন্তঃকোণগুলির সমষ্টি হলো 540 ডিগ্রি। এবার আপনি একটা লক্ষ্য করুন, এখানে যে 4টি কোণ আছে, যেহেতু এটা একটা পঞ্চভুজের মোট কোণ থাকবে 5টি, তার মধ্যে এই একটা কোণ, দুটো কোণ, 3টে কোণ, 4টে কোণ, 5টি কোণ। এই 5টা কোণের মধ্যে 4টা কোণ হচ্ছে 73 ডিগ্রি, তারপরে তার সঙ্গে হচ্ছে 97 ডিগ্রি, 146 ডিগ্রি এবং একটা হচ্ছে 138 ডিগ্রি। তাহলে এই 4টা বাদ দিতে হবে। কত হবে? মোট যেহেতু 540 ডিগ্রি পেলাম, সেটাকে 540 ডিগ্রি মাইনাস এটা এই 4টি কোণ যোগ করলে হবে গিয়ে 454, 454 ডিগ্রি। এটা থেকে এটা বাদ দিলে হবে 86 ডিগ্রি। তাহলে অপর কোণটি হবে 86 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর হচ্ছে গিয়ে কি সি নাম্বারটা, 86 ডিগ্রি। নেক্সট, একটি সামান্তরিক এবিসিডি, সামান্তরিকটা হলো গিয়ে এবিসিডি সামান্তরিকের আরেকটা সামান্তরিক হচ্ছে এবিএফ, তার মানে ভূমিটা একই। দেখুন দুটো সামান্তরিকের ভূমিটা একই, এ এবং বি। ধরুন এটা একটা এ বি, এভাবে সামান্তরিকটা আছে। হ্যাঁ, এটা এই সামান্তরিকটার নাম আছে এ বি সি ডি। আরেকটা একই ভূমি যেহেতু, আরেকটা সামান্তরিক মনে করুন এভাবে আছে, এটার নাম হচ্ছে গিয়ে ইএফ। তাহলে দেখুন এটা একটা সামান্তরিক এ বি সি ডি, এই যে এ বি সি ডি এটা একটা সামান্তরিক, আর এ বি ই এফ এটা আরেকটা সামান্তরিক। তো দুটো সামান্তরিক আছে। এবার এই দুটো সামান্তরিকের একটার উচ্চতা হচ্ছে এবিসিডির উচ্চতা হচ্ছে এইচ। এই যে এবিসিডির যদি উচ্চতা হয়, এটার মনে করুন হাইটটা হচ্ছে গিয়ে এইচ, এটা এইচ, আর এটার হাইটটা মনে করুন এখান থেকে এই অবধি যে হাইটটা, সেই হাইটটা হচ্ছে গিয়ে পি, এটা হচ্ছে পি, এটা এইচ। তাহলে একই ভূমি
দেখতে যদি দুটো সমান্তরিক থাকে তাদের হাইট যদি একটা পি হয় একটা এইচ হয়, সেক্ষেত্রে মনে রাখবেন পি সমান সমান এইচ হবে, অর্থাৎ দুটোর উচ্চতা সমান হবে। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তরটা হবে সি নাম্বার। নেক্সট, প্রদত্ত চিত্রে এ বি সমান্তরাল সিডি, যে চিত্রটা আছে সেই চিত্রটা একটু লক্ষ্য করুন। চিত্রটাতে আছে এ বি সমান্তরাল সিডি, মানে এটা হচ্ছে এ বি বাহু, এটা হচ্ছে সিডি বাহু, আর এর মাঝখানে একটা ছেদক বা ভেদক আছে। এবার দেখুন, এটা এইচ নাম দেওয়া আছে, এটা এফ দেওয়া আছে, এটা জি, আর এটা ই। এবার এই কোণটা আছে এক্স, এই কোণটা এক্স, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস এক্স। বলেছে ই বিজিই এই কোণটা আমার করতে, তারপরে এই কোণটা আমাকে জিজ্ঞাসা করেছে বিজিই এই কোণটা। দেখুন একটা জিনিস ভালোভাবে মনে রাখবেন, এই কোণটা আর এই কোণটা দুটো মিলে সবসময় 180 ডিগ্রি হবে। যদি একটা সমান্তরাল সরলরেখা থাকে তাহলে এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি প্লাস এক্স ইজ ইকুয়াল টু 180। সমীকরণের ক্ষেত্রে ডিগ্রি দিতে হবে না। 2x সমান সমান এক্স আর যোগ করে 2x, আর এদিকে 180, 90 এদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, তার মানে হচ্ছে গিয়ে কি একটু দেখুন, তার মানে 2x সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে x সমান সমান হবে 45 ডিগ্রি, তার মানে এই কোণটা হচ্ছে গিয়ে 45 ডিগ্রি, এক্সটা হচ্ছে 45 ডিগ্রি। আর এক্স এর মান যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, তার মানে এটা কোণের মান যত হবে এই কোণটার মান তত, তার মানে 90 ডিগ্রি আর এক্স ডিগ্রি যদি যোগ করি, 90 আর 45 ডিগ্রি যোগ হবে, 90 আর 45 ডিগ্রি যোগ করলে হবে 135 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 135 ডিগ্রি, অর্থাৎ এইচ জি এই কোণটা 135, তাহলে এর যে বিপরীত কোণ এটা হবে 135, তাহলে সঠিক উত্তর হবে 135 ডিগ্রি। নেক্সট, নিচের কোণগুলির সাহায্যে একটি ত্রিভুজ অঙ্কন করা হবে। দেখুন একটা জিনিস আপনারা হয়তো অনেকেই জানেন, বেশিরভাগই সবাই জানে, এটা একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, এটা কোণ, এটা কোণ, এটা কোণ, তিনটা কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে। তার মানে এই তিনটা যোগ করে যে তিনটা যোগ করে 180 হবে সেটা দিয়ে আঁকা হবে। তো সেক্ষেত্রে যদি দেখা যায় এই যে এই 95 ডিগ্রি, 45 ডিগ্রি আর 40 ডিগ্রি, এই তিনটা কোণ যোগ করুন, যোগ করে 180 হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমার সঠিক উত্তর, এটা দিয়ে ত্রিভুজ আঁকা হবে। বাকিগুলো কিন্তু 180 ডিগ্রি হচ্ছে না। নেক্সট, একটি সংখ্যার সাথে 32 যোগ করে 5 দিয়ে গুণ করলে, আচ্ছা খুবই সহজ, 95 নাম্বার অঙ্কটা কি বলেছে, একটি সংখ্যার সঙ্গে 32 যোগ করে 95, একটি সংখ্যার সঙ্গে 32 যোগ করলাম, মনে করে নিলাম সংখ্যাটি এক্স, এক্স এর সঙ্গে আমি 32 যোগ করলাম, এক্স এর সঙ্গে 32 যোগ করে 5 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে এটাকে আবার 5 দিয়ে গুণ করলাম, গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সমান সমান মূল সংখ্যাটির 16 কম, তাহলে মূল সংখ্যাটির থেকে, আচ্ছা মূল সংখ্যাটির থেকে 16 কম, তাহলে মূল সংখ্যাটা ছিল এক্স, তার থেকে 16 কম, ব্যাস হয়ে গেল। তাহলে সংখ্যাটি কত, তাহলে ক্যালকুলেশনটা করি, তাহলে পেয়ে যাবো 5x প্লাস 32কে যদি 5 দিয়ে গুণ করি 160, সরি ডিগ্রি হয় না, এক্স বিয়োগ 16। আচ্ছা দেখুন 5x এদিকে আছে, এদিকে এক্স আছে, এক্সটা এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, এদিক থেকে এদিকে নিয়ে চলে আসলে বিয়োগ হবে, তো 5x থেকে একটা এক্স বাদ দিলে হবে 4x, আর এদিকে -16 আছে, এদিকে 160, তাহলে এদিকে নিয়ে চলে আসলে মাইনাস হয়ে যাবে 160। তাহলে x এর মান কত হচ্ছে, 4x সমান সমান হচ্ছে গিয়ে -176, তাহলে x সমান সমান হচ্ছে -176/4, 4 4 16, 4 4 16, তাহলে অতএব x এর মান হচ্ছে 44। তাহলে সংখ্যাটা হবে, সরি -44, সামনে একটা মাইনাস আছে, -44, মনে রাখবেন -44, তাহলে সংখ্যাটা হবে বি নাম্বার -44। সরি, বলেছে এটা তো সহজ, বলেছে তোমার বর্তমান বয়স x বছর, বলেছে তোমার বর্তমান বয়স x বছর হলে
5 বছর আগের ও 5 বছর পরের। তো 5 বছর আগের বয়স তোমার হবে এক্স মাইনাস 5, আর 5 বছর পরে হবে এক্স প্লাস 5। এটা অনুপাতেটাই, সহজ অঙ্ক। নেক্সট, এটি একটি অ্যাকচুয়ালি এটা একটা অভেদ, মানে একটা ধরো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যদি ভাঙাই, তাহলে মানে এই যে এটা 2x-টাকে যদি এ ধরে নিই আমরা, আর দেখি করে দিচ্ছি অঙ্কটা, 2x + 1 তার উপরে x স্কোয়ার আছে, এটাকে মনে মনে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে a + b হোল স্কোয়ার সূত্র, তাহলে 2x এর উপরে স্কোয়ার প্লাস 2 × 2x × 1 + 1 এর উপরে স্কোয়ার, এটা 4x স্কোয়ার প্লাস 4x + 1 দেখুন মিলে যাচ্ছে। তাহলে এটার সূত্র হচ্ছে এটাকে অভেদ বলা হয়, তাহলে এটা হবে একটা অভেদ। নেক্সট, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত 19:20। বিক্রয় মূল্য ক্রয় অনুপাত তাহলে শতকরা ক্ষতি কত, শতকরা ক্ষতি, তাহলে দেখুন মনে রাখবেন একটা, দেখুন অনুপাতটা দেখুন, অনুপাতটা হচ্ছে 19:20, 19:20, এটা হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয়, আর এটা হচ্ছে ক্রয় মূল্য। আচ্ছা, ক্রয় মূল্য থেকে ধরুন মনে করুন আপনি একটা জিনিস 100 টাকায় কিনলেন, 100 টাকায় কিনে যদি আপনি 90 টাকায় বিক্রি করেন, 100 টাকায় কিনে যদি আপনি 90 টাকায় বিক্রি করেন, তাহলে আপনার 10 টাকা লস, ঠিক আছে? তো 10 টাকা যদি লস হয়, সেক্ষেত্রে কি বলছে, আপনার 10 টাকা যদি লস হয়, তার মানে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ক্ষতি, এক কথায় আমরা এটাকে বলবো 10 টাকার ক্ষতি। আর যদি আপনি 100 টাকায় কোনো একটা জিনিস কিনে মনে করুন 112 টাকায় বিক্রি করছেন, তাহলে আপনার এখানে 12 টাকা লাভ হচ্ছে। তাহলে সবসময় পার্সেন্ট যদি আমরা বের করতে যাই, তাহলে সবসময় 100 দিয়ে ধরবো আমরা, ক্রয় মূল্যটাকে 100 ধরবো। তো দেখুন এখানে ক্রয় মূল্য 20 আছে, এই অঙ্কটা করতে গেলে এক্স দিয়ে করতে গেলে অনেক বড় হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন এটা এক্স দিয়ে করেছে, অনেক বড় হয়ে যাবে। পরীক্ষা হলে অত সময় পাওয়া যায় না। খুব সহজ উত্তর, এই ক্রয় মূল্যটা 20 আছে, 20-কে এক্স করবো, এই 20-কে 100 করবো। 100 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা যদি 100 দিয়ে গুণ, 100 করতে গেলে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কি করবো, এটাকে দুটোকে 5 দিয়ে গুণ করবো। তাহলে 19-কে 5 দিয়ে গুণ, আর 20-কেও 5 দিয়ে গুণ, তাহলে 19 পাচ্ছে 95, আর 20 পাচ্ছে 100। তার মানে আপনি 100 টাকায় একটা জিনিস কিনেছেন, 95 টাকায় বিক্রি করেছেন, মানে আপনার 5% ক্ষতি। ব্যাস, সঠিক উত্তর 5%। তাহলে এই 5% সঠিক উত্তর। নেক্সট, একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটি 90 হয়। সংখ্যাটি কত? খুবই সহজ। আবার এগুলো বুদ্ধি দিয়ে করতে হবে, এক্স ওয়াই ধরে ওগুলো কোনো দরকার নেই। একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে, মনে করুন একটা সংখ্যা ছিল 100, 20% বৃদ্ধি করলেন, তাহলে সংখ্যাটি হয়ে গেল 120। ব্যাস। বলছে প্রথমে সংখ্যাটা কত ছিল, প্রথমে কত ছিল জানি না, পরে হচ্ছে গিয়ে 90। তার মানে কি, যদি সংখ্যাটা 120, 120 আর 90 এদিকে আছে, যদি সংখ্যাটা 120 হয়, 120টা হচ্ছে গিয়ে 90 এর সমান। ব্যাস। এবার এটাকে আপনি সরল সম্পর্কের একটা ঐকিক নিয়ম করে দিন। তার মানে যদি সংখ্যাটা আমার 1 হতো, সংখ্যাটা যদি 1 হতো, তাহলে কত হতো, তাহলে 90/120। আর যদি সংখ্যাটা 100 হতো, ব্যাস 100-র মধ্যে বের করবেন সবসময় শতকরাতে, তাহলে হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে 120 উপরে 100, 0 0 কেটে গেল। আচ্ছা, 3 4 12, 3 3 9, 0 2 15 30, 2 2 4, 2 5 10 15 পাচ্ছে 75। তার মানে 75 হবে সঠিক উত্তর। এক কথায় এটা হচ্ছে গিয়ে 75-এর যদি 20% বৃদ্ধি করি, তাহলেই আমরা পাবো 90। নেক্সট, পি প্লাস কিউ 8, পি মাইনাস কিউ 6, ঠিক আছে? পি প্লাস কিউ হচ্ছে গিয়ে 8, পি মাইনাস কিউ হচ্ছে গিয়ে 6। তাহলে বলেছে পি কিউ এর মান, তাহলে পি কিউ এর একটা এ বি এর একটা সূত্র আছে, এ ইন্টু বি এর সূত্র কি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তারপরে হোল স্কোয়ার। এটা এ বির সূত্র, আপনারা এ বির সূত্রটা জানেন। এ বির সূত্রটা হচ্ছে, এ বি মানে কি, এ ইন্টু বি এর সূত্র, এ প্লাস বি বাই 2 তারপরে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তারপরে হোল স্কোয়ার। তাহলে এখানে এ এর বদলে পি আর বি এর বদলে, বাস। পি কিউ হলো 8, তাহলে 8/2 তারপরে হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ কত হচ্ছে, পি মাইনাস কিউ এর মান হচ্ছে গিয়ে 6, তাহলে 6/2 তারপরে হোল স্কোয়ার। 8-কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 স্কোয়ার, 6-কে 2 দিয়ে ভাগ করলে
2 3 6 কাটাকুটি করেন 3 স্কোয়ার তাহলে 16 4 স্কোয়ার 16 3 স্কোয়ার 9 16 থেকে 9 বাদ দিলে সঠিক উত্তর হবে 7 তাহলে পি কিউ এর মান 7 নেক্সট 4 7 12 চতুর্থ সমানুপাতি এর চতুর্থ সমানুপাতি কত 4 7 এবং 12 এর চতুর্থ সমানুপাতি এই অঙ্কটা দেওয়া আছে সেটা কি 4 7 12 এর চতুর্থ সমানুপাতি দেখুন 4 7 12 এর চতুর্থ সমানুপাতি তো অ্যাকচুয়ালি এটা এরকম হবে 4 অনুপাত 7 সমানুপাত চিহ্ন দিয়ে 12 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন এটা বের করতে হবে দেখুন চতুর্থটা বের করার নিয়ম কি চতুর্থ বের করার নিয়ম হলো দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম ব্যাস দ্বিতীয়টা কত দ্বিতীয়টা হচ্ছে 7 7 গুণ তৃতীয় কত তৃতীয়টা হচ্ছে 12 বাই প্রথম হচ্ছে কত 4 4 3 12 7 3 21 সঠিক উত্তর 21 নেক্সট 50 এর x% সমান সমান x এর y% খুবই সহজ 102 নাম্বারটা আমরা দেখে নেব সমস্যা 50 এর x% তাহলে 50 এর মানে গুণ x% মানে x/100 হয়ে গেল সমান সমান x এর মানে গুণ y% তার মানে y/100 ব্যাস এখান থেকে আমাকে y এর মান বের করতে বলেছে কিসের মান y এর মান তাহলে কিভাবে বের করব এই দেখুন এদিকে x আর x কেটে দিন 0 0 কেটে দিন বা আপনারা এই আচ্ছা 10 10 0 0 না কাটলে হবে এটা থাক 50 থাক এই 100 আর এই 100 কেটে দিলাম খুবই সহজ তাহলে y সমান সমান আর কিছু থাকলো না y সমান সমান 50 y এর মান হলো 50 তাহলে y এর মান হলো 50 সঠিক উত্তর নেক্সট এই সংখ্যা কি বলেছে 3x² - 2xyz প্লাস এই সংখ্যা মানে চল সংখ্যা দেখুন চল সংখ্যা এখানে কিছুই নেই কি আছে x আছে আর y আছে আর z তাহলে এই তিনটা চল সংখ্যা আছে x y z তাহলে তিনটা হবে উত্তর নেক্সট 55 কেজি পিতলে 25 কেজি দস্তা তাহলে পিতলে দেখুন পিতল তৈরি করা হয় তামা যোগ দস্তা দিয়ে ঠিক না এবার 55 কেজি পিতলে 25 কেজি দস্তা তো দস্তা যদি 25 কেজি হয় মোট যদি পিতল 55 কেজি হয় তো দস্তা যদি 25 কেজি হয় তাহলে তামা কত এটা থেকে এটা বিয়োগ করতে হবে তামা তাহলে হবে গিয়ে 5 থেকে 5 বাদ দিলাম 0 5 থেকে 2 বাদ দিলাম 30 কেজি এবার প্রশ্নটা কি বলেছে দেখি তামা ও দস্তার অনুপাত তো প্রথমে তামা হচ্ছে কত 30 অনুপাত দস্তা কত 25 ব্যাস দুটোকে 5 দিয়ে ভাগ করা হবে 5 6 30 5 5 25 তাহলে সঠিক উত্তর 6/5 নেক্সট একটি যৌথ ব্যবসায় এর মূলধন একটি যৌথ ব্যবসায় এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ তার মানে এ এর মূলধন হচ্ছে বি এর মূলধনের দ্বিগুণ তার মানে বি যদি যত টাকা দিবে এ দিবে তার দ্বিগুণ এ ইন্টু এ মানে দ্বিগুণ এক কথায় এ ইন্টু 2 এক কথায় বি যদি 100 টাকা দেয় ব্যবসাতে তাহলে এ ব্যবসাতে দিবে 200 টাকা ডবল দিবে এক কথায় তো যদি ডবল দেয় তার লাভ হলে 428 টাকা যদি এ পায় 428 টাকা যদি এ পায় এ পাচ্ছে 428 তাহলে বি কত খুবই সহজ যদি বি এর ডবল পাই এ তার মানে এ পেয়েছে 428 টাকা তাহলে বি এর অর্ধেক পাবে তাহলে 428 ডিভাইডেড বাই 2 2 2 4 2 2 2 4 8 4 214 টাকা নেক্সট একটি চতুর্ভুজের দুটি অসমান কোণ পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করলে
একটি চতুর্ভুজের দুটি অসমান কোণ পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমান্তরাল হলে সেটি হলো সেই চতুর্ভুজকে বলা হয়। এটা সঠিক উত্তর হবে রম্বস। দেখুন রম্বসের কি হয়, রম্বসের ক্ষেত্রে কি হয়, চারটা বাহু সমান থাকে ঠিকই, কিন্তু কর্ণ দুটো অসমান, এই কর্ণটা আর এই কর্ণটা অসমান হয়, এই কর্ণ দুটো অসমান হয়, কিন্তু কর্ণ দুটো পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে, এটা যদি অসমান হয়। আর বর্গক্ষেত্র হলে ফের আবার কর্ণ দুটাও সমান হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ দুটোও সমান হবে, আর পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করবে, তাই এটা সঠিক উত্তর হবে রম্বস। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 165 ডিগ্রি হলে বহুভুজটি বাহু সংখ্যা। খুবই সহজ। প্রতিটি অন্তঃকোণ, দেখুন একটা বহুভুজ, ধরুন মনে করো এটা একটা বহুভুজ আছে, এবারে বহুভুজের যদি অন্তঃকোণ, ধরুন এইটা অন্তঃকোণ, ভেতরের কোণটা হচ্ছে 165 ডিগ্রি, ভেতরের কোণটা যদি 165 ডিগ্রি হয়, তাহলে এর বহিঃকোণটা কত হবে? যে বহিঃকোণটা বলতে এটাকে যদি আমি 180 ডিগ্রি টোটাল করি, তাহলে এই বাইরের কোণটা, এই বাইরের কোণটা কত হবে? 180 ডিগ্রি বিয়োগ 165 ডিগ্রি, মানে 15 ডিগ্রি, বহিঃকোণটা হবে 15 ডিগ্রি। তো বাইরের কোণটা যদি 15 ডিগ্রি হয়, বহিঃকোণ 15 ডিগ্রি হয়, তাহলে বাহু সংখ্যা বের করার নিয়ম হলো, বহিঃকোণ ডিভাইডেড বাই, ভুল লিখলাম, 360 ডিগ্রি ডিভাইডেড বাই বহিঃকোণ, এটা হচ্ছে বাহু সংখ্যা বের করার নিয়ম। তার মানে 360 ডিগ্রিকে আমরা 15 এটা ভাগ করলে হবে 15 দিয়ে 30, 15 দিয়ে 30, 60, 15 60, 24টি বাহু, তাহলে 24টি বাহু হবে। নেক্সট, সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে যখনই প্রশ্নটা বলবে এরকম যে সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এইভাবে একটা ছবি এঁকে নেবেন যে দুটো বাহু সমান, একটা বাহু অসমান, মানে এটা বাহু আর এটা বাহু সমান, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এর শীর্ষকোণ, মানে এই যে উপরেরটাকে বলা হয় শীর্ষকোণ। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের যদি এটা নাম আমি দিয়ে দিই ABC, যেহেতু নাম দেওয়া আছে ABC দিয়ে দিলাম, এর শীর্ষকোণটা এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি। তাহলে বলেছে নিচের কোণ সম্পর্কটি সঠিক। দেখুন একটা জিনিস মনে রাখবেন, এটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, এই যে এই তিনটা কোণ, এই কোণটা, বি কোণ, সি কোণটা, বি কোণটা এবং এই কোণটা, এই তিনটা মিলে হয় 180 ডিগ্রি। তার মানে এটা যদি 70 হয়, তাহলে বাকি বি আর সি মিলে হবে 110 ডিগ্রি। আবার যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই দুটো বাহু সমান হলে এই কোণ দুটিও সমান হবে। তাহলে এক একটা কোণ হবে কত করে? 2 দিয়ে ভাগ করে দিই, 2 পাঁচে 10, 2 পাঁচে 10, 55 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে গিয়ে 55 ডিগ্রি, আর এই কোণটাও হচ্ছে গিয়ে 55 ডিগ্রি। এবার কি বলেছে দেখি কোনটা সম্পর্ক ঠিক হবে। তার মানে এ বি বাহু, আচ্ছা হ্যাঁ এটা মনে রাখবেন, যদি এইটা 70 ডিগ্রি, তার মানে এর বিপরীত যে বাহুটা, এই যে এর বিপরীত বাহু, এর বিপরীত বাহু হচ্ছে বিসি, বিসি বাহুটা বড় হবে। কেন বড় হবে? দেখুন এই দুটো 55 ডিগ্রি, তাহলে এদের বা এর বিপরীত বাহুটা আর এর বিপরীত বাহুটা সমান, এটা 55, এটা 55, তার মানে এটা যদি 5 সেমি হয়, এটাও 5 সেমি হবে। কিন্তু এই কোণটা 70 ডিগ্রি, তাহলে এটা 5 সেমির থেকে বড় হবে, অবশ্যই 5 সেমির থেকে বড়, গ্রেটার দেন 5 সেমি। তার মানে বিসি বাহুটা বড় হবে, বিসি বাহুটা বড় হবে কার থেকে? এসি বাহুর থেকে। হ্যাঁ এসি বাহুর থেকে, এটা সঠিক উত্তর হবে ডি নাম্বারটা। দেখুন এখানে বিসি বাহুটা বড়, বাকি সব জায়গায় বিসি ছোট আছে, এখানেও বিসি ছোট, এখানেও বিসি ছোট, এখানে এ বি আর এসি তো সমান হবে, এ বি আর এসি সমান হবে, এটা হবে না। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে আমার এটা শেষেরটা, এটা ভুল উত্তর। নেক্সট, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজে, আচ্ছা স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলতে ধরুন এই কোণটা স্থূলকোণ, আর সমদ্বিবাহু বলতে এই দুটো বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এটা একটা স্থূলকোণী ত্রিভুজ হয়ে গেল। আর স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ, যেহেতু এটা এই কোণটা স্থূলকোণ কথাটা মানে এই কোণটা 90 ডিগ্রি থেকে বেশি হবে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এটাকে বলা হয় স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এবার এই স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজে একটি স্থূলকোণের মান, একটি সূক্ষ্ম 25, এটা 25, এটা বলে দিয়েছে 25 ডিগ্রি,
ঠিক আছে, তাহলে স্থূলকোণের মান কত? এটা 25। তো দেখুন এই বাহুটা একটু আগে বললাম দুটি বাহু যদি সমান হয়, এটা বাহু আর এটা বাহু সমান, তাহলে এর বিপরীত কোণ হচ্ছে এটা আর এর বিপরীত কোণ এটা, এই দুটো সমান হবে, তারপরে এটা 25 হলে এটাও হবে 25। আচ্ছা, দুটো কোণ 25 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে এই স্থূলকোণটা বড় কোণটা কত হবে? তিনটে মিলে যেহেতু 180, তাহলে 180 বিয়োগ 25 যোগ 25, তাহলে 180 বিয়োগ 25 যোগ 25 50, তাহলে 130। আর কিছু বলার নেই। নেক্সট, এবিসি একটা ত্রিভুজের এবির মধ্যবিন্দু ডি। আচ্ছা, এবির মধ্যবিন্দু হলো ডি, ডিটা হলো এবির মধ্যবিন্দু, এবং এবং ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি, মানে এটা আর এটা হচ্ছে সমান্তরাল। তো এই দুটো যদি সমান্তরাল হয় তাহলে এটারও এসিরও মধ্যবিন্দু ই হবে, এসি বাহুটারও মধ্যবিন্দু ই আর এবি বাহুটারও মধ্যবিন্দু ই। সেক্ষেত্রে যেহেতু এই দুটো বাহু মধ্যবিন্দু, তার সেক্ষেত্রে এটা একটা উপপাদ্য আছে। উপপাদ্যটা কি হবে? ডিইটা হবে, ডি সমান সমান হবে হাফ অফ বিসি। ডিটা হাফ অফ বিসি, মানে বিসির অর্ধেক হবে ডি। বিসি যদি 7 হয় তাহলে এটার অর্ধেক কত হবে? 3.5, 7-এর অর্ধেক 3.5, সহজ উত্তর। নেক্সট, এক্স এর সহগ কত? এখানে এক্স এর সহগ, ঠিক আছে, করে দিচ্ছি। এক্স এর সহগ 1 1 1, 111 নম্বর প্রশ্ন। এক্স প্লাস 3, এক্স মাইনাস 3-তে এক্স এর সহগ, ঠিক আছে। এইটাকে যদি আমরা গুণ করি, দেখুন এ প্লাস বি, এ মাইনাস বি যদি গুণ করি তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা সূত্রই আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ মাইনাস বি আর এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ করলে স্কোয়ার মাইনাস বি, তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 9। তো এক্স স্কোয়ারের সঙ্গে কত আছে? কিছু নেই, মানে 1। আমরা যদি বলি এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার এর সহগ, তাহলে কিন্তু উত্তর হবে 1। কিন্তু এক্স এর সহগ নেই, এক্স এর কোনো টার্ম নেই এখানে, এক্স এর সহগ 0, এক্স এর কোনো টার্মই নেই এখানে, সেজন্য এক্স এর সহগ হবে 0। নেক্সট, এই রাশিটির উৎপাদক গুলি হলো কিছু না, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করব? 112 নম্বর সহজ উত্তর, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। উৎপাদকের বিশ্লেষণ আমরা মিডিল টার্ম করে করবো 15। এই যে 15 আছে, মিডিল টার্ম কিভাবে করতে হয় একটু শিখে নিন হালকা করে। এই যে 15 আছে, 15কে এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করব যে দুটো যোগ করলে আবার হবে 8, বুঝতে পারছেন? দেখুন আমি যদি 15কে 5 3 15 দিয়ে গুণ করি, এই যে 5 3 15, তাহলে 5 আর 3 যোগ করলে 8, মানে এই যে এটা 8 আসবে, এই 8টা। 15কে এই 15কে এমন দুটি সংখ্যা দিয়ে ভাগ, মানে ডিভাইড করে দিব যে দুটি সংখ্যার যোগফল হয়ে যাবে এইটা মিডিলেরটা। এইভাবে মিডিল ভেক্টর করা হয়। তাহলে একটা 5 একটা 3, কিছুই না, তাহলে 8x এর বদলে আমরা নিব 5x, একটা লিখবো -3x, এই যে -5 -3 -8। এবার দেখুন এখান থেকে কমন পেয়ে যাবো x, এই দুটো থেকে x কমন নিলে থাকবে x -5, -3 কমন নিলে থাকবে x -5। আবার দেখুন এই টার্মটা আর এই টার্মটা থেকে x -5 কমন পেয়ে যাবো, তাহলে x -5 কমন পেয়ে গেলে থাকবে কি x -3, তাহলে একটা x -5 একটা x -3। কিছু একটা ভুল হলো মনে হচ্ছে। এই তো কোথায় বলেছে, ঠিকই আছে, কোনো ভুল হয়নি। x মাইনাস, আচ্ছা 113 নাম্বারটা, 113 নাম্বার প্রশ্ন। 113 নম্বর প্রশ্ন কি বলেছে? এদের লসাগু দেখুন, a স্কোয়ার বি কিউব, a কিউব বি স্কোয়ার, আরেকটা আছে a এর পর 4 b5, a টু দি পাওয়ার 4 b5, এর লসাগু বলে দিয়েছে 32 32, a টু দি পাওয়ার 4 এর লসাগু বলে দিয়েছে। হলে বলেছে বি এর মান কত, এটা হলে বি এর মান কত। তো দেখুন এইগুলো যদি এটার লসাগু কিন্তু 32 a টু দি পাওয়ার 4 হবে না, 32 a টু দি পাওয়ার 4 বলে দিয়েছে, যাই হোক। তো আমরা এখান থেকে এদের আসল লসাগুটা কত, দেখুন এই তিনটা টার্মের মধ্যে a এর সব থেকে বড় টার্মটা কত আছে? a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4, আর b এর সব থেকে বড় টার্ম b টু দি পাওয়ার 5, তাহলে এদের লসাগু হবে a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 5। এটার সঙ্গে এটাকে সমান করে দিই, 32 a টু দি পাওয়ার 4। আচ্ছা,
এই দিকে A4 এদিকে A4 কেটে যাবে, তাহলে b টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32। তাহলে b এর পরে 5, আচ্ছা 32 মানে হবে 2 এর উপরে 5। কিভাবে দেখুন, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5 বার 2 গুণ করলাম, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, তারপরে 2 এর উপরে 5। b টু দি পাওয়ার 5 সমান সমান হলো 2 এর উপরে 2 টু দি পাওয়ার 5, উপরে দুটারই পাওয়ার সমান, তাহলে ওটিকে ক্যান্সেল করে দেবো, তাহলে b এর মান হচ্ছে 2। সঠিক উত্তর 2। নেক্সট কি বলেছে, নেক্সট হচ্ছে গিয়ে দুটি রাশির গুণফল, এটা রাশি দুটির গসাগু এত হলে লসাগু কত। দুটি রাশির গুণফল, হ্যাঁ একটা নিয়ম আছে, নিয়ম কি, দুটি সংখ্যার গুণফল সমান সমান ওই সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। ব্যাস, এখান থেকে আমাকে বের করতে বলেছে লসাগু, তাহলে লসাগু যদি বের করি, লসাগু বের করতে হলে এই যে দুটি সংখ্যার গুণফল আছে ওটাকে আমরা গসাগু দিয়ে ভাগ করে দেবো। দুটি সংখ্যার গুণফল কত, a কিউব প্লাস b কিউব, এটাকে দিয়ে গসাগু দিয়ে ভাগ করবো, গসাগু হলো a প্লাস b। এটার একটা সূত্র আছে, উপরের সূত্রটা আমরা কি ফেলবো, যেটা a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে a প্লাস b থাকলো, এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সঠিক উত্তর হবে এটা। নেক্সট, এটা এই সূত্রটা আপনারা আশা করি জানেন, এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি আপনাদের এই সূত্রটা জানা আছে। নেক্সট বলেছে 199 এর ঘন, 199 এর ঘন কত, 199 এর কিউব। তো 199 এর কিউব যদি বের করতে যাই, একটু দাঁড়ান, 199 এর যদি কিউব বের করতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা ভালো বুদ্ধি আছে, 199কে আমরা 200 বিয়োগ 199কে আমরা 200 বিয়োগ 1 করে দেবো, ব্যাস, তাহলে হয়ে যাবে। তাহলে 199কে যদি আমরা 200 বিয়োগ 1 করে দিই, 200 বিয়োগ 1 তারপরে কিউব হয়ে গেল। তাহলে 200 বিয়োগ 1 তারপরে কিউব যদি করি, আপনারা এটা পরীক্ষাতে ডাইরেক্ট 199কে 199 দিয়ে গুণ করবেন, তারপরে আবার আসবে একটা সংখ্যা, আবার 199 দিয়ে গুণ করবেন, 3 বার করতে হবে, যেহেতু ঘন বলেছে কিনা, তাই 3 বার করতে হবে। কিউব থাকলে একবার করা যায়, স্কোয়ার থাকলে একবার করা যায়, কিন্তু 3 বার গুণ অনেকটা জটিল, সেই জন্য আমরা এই সূত্রে করবো। 199 এর বদলে আমরা লিখবো 200 বিয়োগ 1। এবার a মাইনাস বি হল কিউবের সূত্র কি, a মাইনাস বি সূত্র হলো a কিউব মাইনাস 3 a স্কোয়ার, বি a স্কোয়ার বলতে 2 এর স্কোয়ার, বি বলতে 1 প্লাস 3ab স্কোয়ার, a বলতে 200, b এর পর স্কোয়ার 1, ব্যাস হয়ে গেল। এটা কত হবে, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 এর পরে 1 2 3 4 5 6টা শূন্য, বিয়োগ 3 ইন্টু 2 দিয়ে 4, 1 2 3 4টা শূন্য, এটা গুণ হবে, যা মনে রাখবেন। তারপরে 3 ইন্টু, এটা তো 1টা 1 হয়ে যাবে, 3 দিয়ে 600 হয়ে গেল। এটা শেষেরটা মাইনাস হবে, সূত্রতে প্রথমেরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা এটা 1। আচ্ছা, এটা করলে কত হবে, এটা করলে হবে, এটা হলো 2 2 4 2 6 বার বিয়োগ 4 3 12, 1 2 3 4 যোগ 600, এখানে 600টা যোগ করে দিচ্ছি আমি, আরো ভালো। আর এখানে 1 আছে, থাক, মাইনাস 1টা থাক। তাহলে এটা যদি বিয়োগ করা যায়, এটা থেকে বিয়োগ করলে হবে 0 0, 6টাতে হয়ে যাবে 4, এগুলো হয়ে যাবে 9, দাঁড়ান, এই দুটো হয়েছে, এটা তো 4 বেরোলো। আচ্ছা, তাহলে হাতে এটা 9 হয়ে যাবে, 9 থেকে 0 বাদ দিলাম 0, 9 থেকে 0 বাদ দিলাম 8, 9 থেকে 0 বাদ দিলাম 9, সরি
তাহলে এটাও 9 থেকে 2 বাদ দিলে 7। তার আগে তো ভুল করলাম হচ্ছে 6, এটা 6 আছে, এটা 6 আছে, 6। আবার একটু দাঁড়ানটা এই জায়গাটা আরেকবার এখানে করছি। এটা একটু ই করে, এই যে এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে 6 শেষে দেখুন 6 0 0, তার আগে এটা হয়ে যাবে গিয়ে আপনার 6 0 0, তার আগে এটা 0, তার আগে 8 8 7, এবার বিয়োগ 1, তাহলে এটা হবে গিয়ে 7 8 8 0 5 9 9। তাহলে এটা সঠিক উত্তর হবে এ। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে 116 নাম্বারটা দেখব। এটা একটা আবৃত দশমিকের সংখ্যা আছে 0.63, দুটোরই উপরে আবৃত দশমিক, খুবই সহজ। 63 বসাই দেবো, দশমিকের পরে যে যতগুলি সংখ্যা থাকবে ততগুলো 9 বসিয়ে দেবো। এবার এটাকে কাটাকুটি করো, 3 2 6, 3 1 3, 3 3 9, 3 3 9, আরো হবে 3 7 21, 3 11 33, তার মানে উত্তর হবে 7/11। তাহলে সঠিক উত্তর 7/11। নেক্সট, এ ও বি এর বয়সের গড় 10 বছর। আচ্ছা, এ ও বি এর বয়সের গড় যদি 10 বছর হয়, 117 নম্বর প্রশ্ন, এ ও বি এর গড় বয়স 10 বছর, তার মানে এ আর বি এর মোট বয়স কত হবে? এ আর বি এর মোট বয়স হবে 10 2 20, ব্যাস। এবার বি ও সি এর গড় বয়স বলেছে 15, তাহলে বি ও সি এর মোট বয়স কত হবে? বি ও সি এর মোট বয়স হবে 15 2 30, আর এ ও সি এর গড় বয়স, তাহলে এ আর সি এর যদি গড় বয়স হয় 20 বছর, তাহলে মোট বয়স হবে কত? 40। এটি সবদিকে যোগ করে দাও, যোগ করলে দেখুন দুটো এ পাবো, এই যে দুটো এ, দুটো বি, দুটো সি, তার মানে 2a 2b 2c ইজিক্যাল টু, এটি যোগ করলে 40 আর 30 70, 70 আর 20 90। তাহলে এখানে 2 কমন নিলাম, এ প্লাস বি প্লাস সি 90, আর এ প্লাস বি প্লাস সি হবে গিয়ে 90 ডিভাইডেড বাই 2 45। তার মানে এ বি সি এর মোট বয়স হচ্ছে, এ বি সি এর মোট বয়স হচ্ছে গিয়ে 45 বছর। 45 বছর, তিনজনের যদি মোট বয়স 45 বছর হয়, তাহলে এ বি সি এর গড় বয়স কত হবে? তাহলে এ বি সি এর গড় বয়স হবে গিয়ে, এটাকে তিনজনের মোট বয়স 45, তাহলে গড় বয়স কত? 3 দিয়ে ভাগ, 3 15 45, 15 হবে সঠিক উত্তর। তারপরে 1296 বর্গমূল, দেখুন এই 1296 বর্গমূল, এই যখনই 4টা 5টা 6টা সংখ্যা দিয়ে দিবে না, তখন বর্গমূল করতে গেলে সব থেকে ভালো পদ্ধতি হলো ভাগ পদ্ধতি অ্যাপ্লাই করুন। দুটো দুটো করে বাদ দিন, 12কে দুটো একই সংখ্যা দিয়ে গুণ করুন। যেমন ধরুন 2 দিয়ে গুণ 4, 2 2 এ 4, 1 1 এ তো 1 ছোট, 3 3 এ 9, 4 4 এ 16, এটা তো নেওয়া যাবে না, এটা বড় হয়ে যাচ্ছে, তাহলে এইটা নিব আমরা 3 3 এ 9। ভাগ পদ্ধতিতে বর্গমূল যদি ভুলে যান, আমি আমার ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দেবো, অসুবিধা নেই। 12 থেকে 9 বাদ দিলে 9 3 12, 9 6। এবার এই যে সংখ্যাটা বের হলো, এই সংখ্যাটা ডবল নিতে হবে 6, এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে, এই জায়গাটাতে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা দিয়ে ওই সংখ্যাটা দিয়ে গুণ করলে 396 বের হবে। তো দেখুন, সাধারণত 4কে 4 দিয়ে গুণ করলে 16, মানে শেষে 6 বের হয়। এই শেষের সংখ্যাটা লক্ষ্য করুন 6। তাহলে আমি একবার ট্রাই করছি 64কে 4 দিয়ে গুণ করার, মানে এর পাশে 4 বসিয়ে, 6-এর পাশে 4 বসিয়ে 4 দিয়ে গুণ করার চেষ্টা করছি। তাহলে 4 4 16, হাতে এখানে 6, 4 6 24, আর
একে 25 যা হলো না। তাহলে কি 6 নিতে গেলে, হ্যাঁ আরেকটা জিনিস আছে, 6কে 6 দিয়ে গুণ করলেও 36, শেষে 6 বেরোবে। তাহলে আমি এবার 6-এর পাশে 6 বসিয়ে চেষ্টা করি। 6 6 36 আর 6 আর থাকলো 3, 6 6 36 আর 3 39, ব্যাস মিলে গেছে। তাহলে এখানে আমরা 6 বসাবো, আর এই যে 6 দিয়ে গুণ করেছি এটা এখানে বসিয়ে দেবো, 3 9 6। তাহলে আমার বর্গমূল হলো 36। ভাগ পদ্ধতিতে ভালো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি বড়গুলো থাকে। আচ্ছা, এখানে দেখুন 119 নম্বর প্রশ্নটা কি বলেছে, এখানে 4টি সংখ্যা বলে আচ্ছা এখানে সংখ্যাগুলো আছে, এর গড় হলো গিয়ে 5। আচ্ছা দেখুন সংখ্যা কি কি আছে, একটা 6.8, তারপরে প্লাস 3.2 প্লাস 2.7 প্লাস এক্স প্লাস 8.2। এই 5টা সংখ্যার গড় হচ্ছে গিয়ে 5। আচ্ছা 5টা সংখ্যার যদি গড় 5 হয়, 5টা সংখ্যার সমষ্টি কত হবে? 5 5 25। 5টা সংখ্যার গড় যদি 5 হয়, তাহলে 5টি সংখ্যার সমষ্টি হবে 5 5 25। তাহলে এটা যোগ করে হচ্ছে 25, প্লাস এখান থেকে এক্স এর মান বের করে নেবো আমরা, বা এক্স লিখলাম, প্লাস এটি যোগ করি, 8 2 10 0, আর আচ্ছা 8 2 10 7 17 17, 8 2 10 7 17 17 আর 2 19, 19 এর 9, 19 এর 9 থাকলো 1, 8 আর হাতে 1 9, 9 2 11, 11 আর 3 14, 14 আর 6, 14 আর 6 20, 20.9 ইকুয়াল হচ্ছে 25। তাহলে এক্স সমান সমান হচ্ছে 25 বিয়োগ 20 মাইনাস 9। দশমিকের যোগ বিয়োগ আশা করি পারবেন। 25.0 20.9, এটা বিয়োগ করলে আসবে 1, এটা আসবে 4, এটা আসবে 0, তাহলে 4.1। তাহলে এক্স এর মান হচ্ছে গিয়ে 4.1। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। নেক্সট, 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় সর্বদা, এটা এও হতে পারে বিও হতে পারে, দুটোই হতে পারে, যুগ্ম অযুগ্ম। এই যে এই সি নাম্বার সঠিক উত্তর হবে সি, উপরের যে কোনো একটি। কেন দেখুন, 3টি ক্রমিক বলছে 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গড়, যেমন ধরুন 1 2 3, এদের যদি গড় নিই আমরা, তাহলে এদের সমষ্টি কত হলো? 1 যোগ 2 যোগ 3 এর সমষ্টিকে 3 দিয়ে ভাগ করবো, তাহলে 3 2 5 1 6, 6/3, 3 2 6, তাহলে এদের গড় হচ্ছে গিয়ে 2। আবার দেখুন 3 4 2 3 4, 3টা সংখ্যা নিলাম, এই 3টা সংখ্যার গড় হবে এই মিডিলেরটা, যে এখানে যেমনি 3টি পরপর সংখ্যার গড় হলো মিডিলেরটা, এখানেও মিডিলটা 3, তাহলে এখানে 3টি পরপর সংখ্যা গড় হবে 3। আবার দেখুন একটা যে কোনো সংখ্যা 9 10 11 10, এদের গড় হবে 10। আবার দেখুন হয়তো 14 15 16, তাহলে এদের গড় হবে 15। তাহলে দেখুন কখনো 2 আসছে উত্তর, কখনো 3, কখনো 10, কখনো 15। তার মানে কি যুগ্মও হতে পারে আবার অযুগ্মও হতে পারে। ঠিক আছে, আমার রাখতে হবে। এবার আমার বিজ্ঞানের প্রশ্নগুলো তাড়াতাড়ি দেখে নেবো। রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় পদার্থী, এটা সঠিক উত্তর হবে প্রথ্রোমবিন। প্রথ্রোমবিন হবে রক্ততঞ্চনের জন্য। অ্যাকচুয়ালি রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধার জন্য এই যে প্রথ্রোমবিন নামক যে পদার্থটি, সেটা প্রয়োজন হয়। কেন? এটা ভিটামিন কে এর সাহায্যে যকৃতে উৎপন্ন হয়। এটা মনে রাখতে হবে। আচ্ছা, অনাক্রমতা। অনাক্রমতা কথাটার মানে হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। ঠিক আছে, তো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রমতা, এটা লিম্ফোসাইট, মনে রাখবেন লিম্ফোসাইট। লিম্ফোসাইট হলো এক ধরনের শ্বেত রক্তকণিকা। লিম্ফোসাইট হলো এক ধরনের শ্বেত রক্তকণিকা। সেই শ্বেত রক্তকণিকা শরীরের অনাক্রমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে। নেক্সট, স্ত্রী লোকের একটি যৌন হরমোন, মেয়েদের স্ত্রী লোকের একটা যৌন হরমোন হবে গিয়ে প্রোজেস্টেরন, মনে রাখবেন। নেক্সট, ফুসফুসীয় শিরার রক্ত হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে প্রবেশ করে? তাহলে ফুসফুসীয় শিরার রক্ত হৃৎপিণ্ডের সঠিক উত্তর হবে বাম অলিন্দ। নেক্সট, আপদকালীন হরমোন। আপদকালীন হরমোনকে বলা হয় অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় আপদকালীন হরমোন। নিম্নলিখিতগুলির
কোনটি ফ্লোয়েমের অংশ নয়? এই যে দেখুন, সিগনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম তন্তু, এগুলো সব ফ্লোয়েমের অংশ। তাহলে এটা সঠিক উত্তর হবে, এটা নয়। নয় বলেছে, তাহলে সঠিক উত্তর হবে স্ক্লেরাইড। এটা হচ্ছে গিয়ে আপনার ফ্লোয়েমের অংশ নয়। অ্যাকচুয়ালি স্ক্লেরাইড যেটা আছে সেটা হচ্ছে গিয়ে স্ক্লেরেনকাইমা কলার একটা অংশ, ঠিক আছে, যা জাইলেম কলার অন্তর্ভুক্ত, ফ্লোয়েম না, এটা একটা জাইলেম কলার অন্তর্ভুক্ত। কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষের স্থান রাইবোজোম, মনে রাখবেন, রাইবোজোমে প্রোটিন তৈরির একটা কারখানা। রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা, কারণ এটি প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান। নিম্নলিখিত কোন অঙ্গাণুতে অনেক রাইবোজোম সংলগ্ন থাকে? নিম্নলিখিত কোন অঙ্গ, এটা হবে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, এই নাম্বার। আচ্ছা, যে ধরনের প্রাণীতে ত্বকীয় শোষণ থাকে, যে ধরনের প্রাণীতে ত্বকীয় শোষণ থাকে সেটা হবে উভচর প্রাণী। উভচর প্রাণীতে ত্বকীয় শোষণ থাকবে। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি উভচর প্রাণীদের থাকে ফুসফুসও থাকবে, আবার ত্বকীয় শোষণ বলতে কি ত্বক দিয়ে আর কি শ্বসন কার্য, শ্বাস নিতে পারবে আর কি, ঠিক আছে। তো যখন এই উভচর প্রাণীরা যারা জল এবং ডাঙা দুটোতেই বসবাস করে, উভচর প্রাণীরা জল এবং ডাঙাতে উভয়তেই বসবাস করে, তাহলে যখন তারা ডাঙায় থাকে তখন ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য গ্রহণ করে, আর যখন জলে থাকে তখন ত্বকের সাহায্যে। তাই ত্বকীয় শোষণ দেখা যায় উভচর প্রাণীদের, এটা মনে রাখবেন। নেক্সট, যে পর্বের প্রাণীদের কি বলেছে, মেসোগ্লিয়া। আচ্ছা, মেসোগ্লিয়া হবে নিডারিয়া, মনে রাখবেন, নিডারিয়া। আচ্ছা, আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে বলা হয় মাস্টার অফ সালফেট, মনে রাখবেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে বলা হয় মাস্টার অফ সালফেট। নিচের কোনটি তড়িৎ অপরিবাহী? মানে তড়িৎ পরিবহন করতে পারে না। দেখুন, মানুষের দেহ কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, মাটিতেও তড়িৎ পরিবহন হয়। তারপরে গিয়ে গ্যাস কার্বনও কিন্তু তড়িৎ পরিবহন, গ্রাফাইট থেকে গ্যাস কার্বন পাওয়া যায়, এটাও কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে। একমাত্র কি বলছে, এবোনাইট যেটা আছে সেটা তড়িৎ পরিবহন করতে পারে না। আচ্ছা, নেক্সট, কোনো পরিবাহীর রোধ ও তাপ প্রবাহে, তড়িৎ প্রবাহের সময়, আচ্ছা, রোধ আর তড়িৎ প্রবাহের সময় মানে আর যেটা আছে রোধ আর সময় মানে টাইম, এই দুটা যদি অপরিবর্তিত থাকে তাহলে কি বলেছে, তাহলে থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এটা প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, হবে। ছোট্ট উদাহরণ। আচ্ছা, নেক্সট, একটি নির্জল কোষের তড়িৎচালক বল হলো 1.5 ভোল্ট, মনে রাখবেন, এটা একটা নির্জল কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট। আচ্ছা, অধিক উচ্চতায় একটি কালি ভর্তি ফাউন্টেন পেনে, কি বলেছে প্রশ্নটা, অধিক উচ্চতায় একটি কালি ভর্তি ফাউন্টেন পেন থেকে কালি লিক করে বেরিয়ে যাচ্ছে, এটা হবে বায়ুমণ্ডলের চাপ কমে যাওয়ার কারণে, বায়ুমণ্ডলের চাপ হ্রাস পাওয়ার কারণে। আচ্ছা, নিম্নলিখিতগুলির মধ্যে কোন পর্বের প্রাণীদের দেহ খণ্ডে খণ্ডে ভাগ যদি থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যানিলিডা, আংটির মতো খণ্ড দিয়ে তৈরি হয়। নেক্সট, নিম্নলিখিত কোনটি স্তন্যপায়ীর বৈশিষ্ট্য নয়? স্তন্যপায়ীর বৈশিষ্ট্য হবে না, এই যে সি নাম্বার অপশনটা, ত্রিপ্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। স্তন্যপায়ী প্রাণীদের 3টা প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড থাকে না। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে অতিরিক্ত শ্বাসঅঙ্গ অনুপস্থিত? একটু দাঁড়ান, চেষ্টা করছি।
আচ্ছা, যাক, এটার সঠিক উত্তর হবে গিয়ে রুই মাছ। রুই মাছের অতিরিক্ত শ্বাসঙ্গ অনুপস্থিত। বাকি সব যেগুলো মাছ আছে আমরা এগুলোকে জিওল মাছও বলি। কই মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, এদের অতিরিক্ত শ্বাসঙ্গ থাকার কারণে এরা জলের বাইরেও ডাঙাতে অনেকক্ষণ ধরেই বেঁচে থাকতে পারে, কিন্তু রুই মাছটা পারে না। রুই মাছের অতিরিক্ত শ্বাসঙ্গ অনুপস্থিত। এটা সঠিক উত্তর হবে রুই মাছ, মনে রাখবেন। আচ্ছা, নেক্সট, নিম্নলিখিত কোন প্রাণীর গমনাঙ্গ হলো সিলিয়া? সিলিয়া হবে প্যারামিসিয়াম, মনে রাখবেন, প্যারামিসিয়াম হচ্ছে সিলিয়ার গমনাঙ্গ। আচ্ছা, বাকিগুলোর একটু জেনে নিই। হাইড্রার গমনাঙ্গ হলো কোর্সিকা, মনে রাখবেন, হাইড্রার গমনাঙ্গ হচ্ছে গিয়ে কি কোর্সিকা। তারপরে অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে ঘনপদ। তারপরে গিয়ে কি কেঁচোর গমনাঙ্গ হচ্ছে গিয়ে কি সিটি। আর প্যারামিসিয়ামের গমনাঙ্গ হচ্ছে সিলিয়া। পিত্তরস ক্ষরণের জন্য দায়ী অঙ্গটি যকৃৎ থেকে পিত্তরস ক্ষরণ হয়। দুটি পদার্থের বিকর্ষণ হলে সেই পদার্থ দুটি হলো, বিকর্ষণ হলে অবশ্যই দুটোই চুম্বক হবে। চুম্বক দুটোই হবে গিয়ে কি, কেন? কারণ চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে বিকর্ষণ করে। আপনারা জানেন চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে বিকর্ষণ করে। একটা যদি এন হয়, একটা এস হয়, এর মুখোমুখিতে যদি আমরা এস আর এন নিই, তাহলে ভুল বললাম, সময় মেরু পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে এস আর এস পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। বলেছে দুটি পদার্থ যদি বিকর্ষণ হয় তাহলে পদার্থ দুটি অবশ্যই চুম্বক হবে। কিন্তু যদি দেখুন, ধরুন একটা পদার্থ আছে এন আর এস, এটা একটা চুম্বক, এবার এর সঙ্গে একটা লোহা দিয়ে দিই, তাহলে কি হবে? আকর্ষণ করে দিবে। আবার যদি চুম্বকের উত্তর মেরুটা দিই, তবুও আকর্ষণ করবে। একটা ভালো প্রশ্ন আছে যে বিকর্ষণই চুম্বকত্বের আসল প্রমাণ, সেই জন্য এটা হবে উভয় চুম্বক। ব্যাটারি ধনাত্মক মেরুর সঙ্গে সংযুক্ত তড়িৎদ্বারকে বলা হয় ধনাত্মক মেরুর সঙ্গে সংযুক্ত তড়িৎদ্বার যেটা, সেটা হবে অ্যানোড। ক্যাথোডটা হবে ঋণাত্মক মেরুর সঙ্গে। আচ্ছা, নেক্সট, কেসপারিয়ান। আচ্ছা, কি বলেছে? কেসপারিয়ান পটি গঠিত যে উপাদান থেকে, সেটা হলো সুবেরিন, মনে রাখবেন, সুবেরিন কেসপারিয়ান পটি পাওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সবুজ উদ্ভিদ নয়? আচ্ছা, এটির মধ্যে সবুজ উদ্ভিদ কোনটা নয়? এটা হবে সঠিক উত্তর অ্যাগারিকাস, মনে রাখবেন, অ্যাগারিকাস সবুজ উদ্ভিদ নয়। পদ্ম কিন্তু সবুজ উদ্ভিদ, স্পাইরোগাইরও সবুজ, ফার্নও সবুজ। ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে? তারপরে প্রশ্নটা দেখে নেবো আমরা, 145 নম্বর। ইউক্যারিওটিক কোষের সবাত শোষণ, এটা উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। কোন পদার্থটি বাকিবল যেটা, সেটা হবে ফুলেরিনটাকে বলা হয় বাকিবল। নেক্সট, বারুদের উপাদানগুলি কি কি? বারুদের উপাদানগুলি হবে কার্বন, সালফার আর নাইটার। কার্বন, সালফার ও নাইটার, এই তিনটা দিয়ে বারুদ তৈরি করা হয়। নাইটারকে বলা হয় পটাশিয়াম নাইট্রেট, মনে রাখবেন, নাইটার হলো পটাশিয়াম নাইট্রেট। ঠিক আছে। তাহলে কার্বন, সালফার আর পটাশিয়াম নাইট্রেট, এই তিনটা দিয়ে তৈরি করা হচ্ছে গিয়ে বারুদ। তারপরে রকেটে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, এটা তো সবাই জানে। বলুন আপনারা, রকেটে ব্যবহৃত জ্বালানি কি? তরল হাইড্রোজেন। পরমাণুর ভেতরে স্থির কক্ষপথের ধারণা দিয়েছে নিলস বোর যখন পরমাণু তত্ত্বের ধারণা দেয়, তখন উনি বলেছিলেন যে পরমাণু বলে একটা স্থির কক্ষপথ, মানে পরমাণুর এটা হচ্ছে কি নিউক্লিয়াসে প্রোটন থাকবে আর নিউট্রন থাকবে, আর বাইরে যে কক্ষপথগুলো থাকবে সেগুলো হচ্ছে স্থির কক্ষপথ। ঠিক আছে, এই কক্ষপথগুলো স্থির। আচ্ছা, কঠিনে দ্রবণের একটা উদাহরণ। কঠিনে দ্রবণ, এটা ব্রোঞ্জ হবে, কারণ ব্রোঞ্জ যেহেতু সংকর ধাতু, আর এই সংকর ধাতু আর তামা টিন দিয়ে তৈরি, ব্রোঞ্জ তৈরি করা হয়
ব্রোঞ্জ তৈরি করা হয় সাধারণত তামা এবং টিন দিয়ে। এটা একটা সংকর ধাতু, তামা এবং টিন দিয়ে তৈরি করা হয় ব্রোঞ্জ। তাহলে এখানে আমাদের 90টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। সরি, ভুল বললাম, 60টা প্রশ্ন কমপ্লিট হলো। ম্যাথ হলো গিয়ে 30টা, আর সায়েন্সের হচ্ছে গিয়ে 30টা, মোট 60টা। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে আগামী দিনে আবার আপার প্রাইমারি পরীক্ষা হতে চলেছে, সম্ভবত 2026 সালে ইলেকশনের আগে অবশ্যই হবে, এটুকু মনে রাখবেন। আর হিউজ ভ্যাকেন্সিতে নিয়োগ হবে। সেক্ষেত্রে যারা সায়েন্সের ক্যান্ডিডেট, মানে যারা ম্যাথ এবং সায়েন্সে বুঝবেন, সোশ্যাল সায়েন্সে না, ম্যাথ এবং সায়েন্সে যারা বুঝবেন, ক্লাস 5 to 8-এর জন্য ওয়েস্ট বেঙ্গলে 5 to 8-কে আপার প্রাইমারি ধরা হয়, অন্যান্য রাজ্যে 6 to 8, যেটা সিটেটের ক্ষেত্রে ধরা হয়। যাই হোক, এই 5 to 8-এর ক্ষেত্রে আপার প্রাইমারির যে পরীক্ষাটা ম্যাথ এবং সায়েন্স নিয়ে যারা বুঝবেন, তাদেরকে মোট পরীক্ষা দিতে হবে 150 মার্কের। এবার এই 150 মার্কের মধ্যে কিন্তু আপনার চাইল্ড সাইকোলজিতে থাকবে 30 মার্ক, বেঙ্গলিতে থাকবে আপনার 30 মার্ক, ইংরেজিতে থাকবে আপনার 30 মার্ক। এই 90 মার্কের আমার দায়িত্ব না, এটি আপনারা ভালো কোনো জায়গা থেকে পড়াশোনা করবেন। আমি দায়িত্ব নিচ্ছি 60 মার্কের, ম্যাথ 30, আবার বলে দিচ্ছি সায়েন্সে 30। সায়েন্সে আপনারা দেখতেই পাচ্ছেন 2016 সালের কোশ্চেনটা আপনাদের আজকেই করালাম। এই কারণেই পড়াগুলো স্টার্ট করার আগে এই কোশ্চেনটার সলভ আজকে এই কারণেই করালাম, কারণ আপনারা বুঝতে পেরে গেলেন যে কি কি প্রশ্ন বা কি ধরনের প্রশ্ন আসতে পারে। আমি আপনাদেরকে ইউটিউবে খুব ডিটেলসে পড়াবো, নিশ্চিত থাকুন। আমার ইউটিউব চ্যানেলে আপনারা 3টা প্লে লিস্ট দেখতে পাবেন, একটা ম্যাথমেটিক্স, 2 নাম্বার ফিজিক্যাল সায়েন্স, আর 3 নাম্বার লাইফ সায়েন্স। এই 3টা প্লে লিস্ট আপনারা দেখতে পাবেন। এই 3টা প্লে লিস্টে আপনাদের আপার প্রাইমারির যা যা সিলেবাস আছে সবগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ানো হবে। তার সঙ্গে অবশ্যই প্রচুর এমসিকিউ, এবং আরেকটা জিনিস মনে রাখবেন, আমি যেগুলো করানোর পরে এমসিকিউ যে থাকবে, এই এমসিকিউগুলো একদম বাছাই করা। কোথা থেকে সেটাও বলে দিচ্ছি আপনাদের, সিটেট এক্সাম থেকে। সিটেটের প্রশ্নপত্র, সিটেট প্রতি বছরে সাধারণত 2বার করে হয়। এই সিটেটের যে আপার প্রাইমারি 6 to 8-এর যে প্রশ্নগুলো বিগত বছরের, সেগুলো খুব ভালোভাবে অ্যানালাইসিস করবো যখন এমসিকিউ করাবো, আর তার সঙ্গে থিওরিটাও খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। তার জন্য আপনাদের শুধু এইটুকুই রিকোয়েস্ট যে আপনারা একটু আমাকে সাপোর্ট করুন। আমি যেহেতু ইউটিউবে নতুন, তাই একটু সাপোর্ট করুন, সহযোগিতা করুন। কিছুই না, আপনাদের কোনো ফি দিতে হবে না, কোনো টাকা লাগবে না, একদম ফ্রিতে পড়াশোনা করুন। তার জন্য শুধুমাত্র আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হলো বেঙ্গল কেরিয়ার একাডেমি। এই ইউটিউব চ্যানেলটাকে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, গুড বাই।